প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্বর্গে যেতে চান ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি হলে হয়তো তার স্বর্গে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। মঙ্গলবার মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মজা করে বলেন, শুনছি আমি খুব একটা ভালো অবস্থায় নেই, তালিকার একেবারে নিচে আছি, কিন্তু যদি স্বর্গে যাওয়া সম্ভব হয় এই কাজটা হতে পারে তার অন্যতম কারণ। ৭৯ বছর বয়সী ট্রাম্প এর আগে বলেছেন, রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ বন্ধ করে নোবেল শান্তি পুরস্কার জিততে চান। তবে এবার তিনি শান্তি প্রচেষ্টাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দেখালেন। সোমবার তিনি হোয়াইট হাউসে ইউক্রেন ও ইউরোপের কয়েকটি দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তারপরই ট্রাম্পের এ মন্তব্য আসল। ট্রাম্পের জীবনে নানা বিতর্ক রয়েছে। ৩ বার বিয়ে, ২ বার অভিশংসন এবং একবার অপরাধমূলক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় একজন পর্ন তারকাকে গোপন অর্থ প্রদানের ঘটনায় তাকে অসাধু রাজনীতিবিদ বলেই অনেকে মনে করেন। তবে গত বছর হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর থেকে তিনি আরও বেশি ধর্মীয় সুরে কথা বলছেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর তিনি হোয়াইট হাউসে নিয়মিত প্রার্থনা সভার আয়োজন করেন। আনুষ্ঠানিকভাবে একজন আধ্যাত্মিক উপদেষ্টাও নিয়োগ দেন। ট্রাম্পের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, আমি বিশ্বাস করি প্রেসিডেন্টের মন্তব্যে সত্যি সিরিয়াস ছিলেন। তিনি যেমন স্বর্গে যেতে চান, আমরাও তেমনটি চাই। এদিকে অস্ট্রেলিয়া ইসরায়েল টানাপোড়েন, আলবানিজের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ নেতানিয়াহুর। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করেছেন প্রধানমন্ত্রী। গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন বাড়তে থাকার প্রেক্ষাপটে নেতানিয়াহু একথা বলেন। গতকাল মঙ্গলবার বেনিয়ামিন নেতানিয়াহু এসব মন্তব্য করে আরও বলেন, ইতিহাস আলবানিজকে মনে রাখবে যেমন তিনি আছেন, একজন দুর্বল রাজনীতি হিসেবে। এর আগের দিন সোমবার অস্ট্রেলিয়া নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের এক কট্টরপন্থী সদস্যকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। জবাবে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নিযুক্ত অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক মন্ত্রী টরি বার্ক বলেন, নেতানিয়াহু আসলে ক্ষোভ প্রকাশ করছেন, কারণ ক্যানবেরা সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার সঙ্গে যোগ দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। গত বুধবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে টনি বার্ক বলেন, শক্তি মানে কত মানুষকে আপনি উড়িয়ে দিতে পারবেন বা কতজনকে না খাইয়ে রাখতে পারবেন তা নয়। গত সোমবার অস্ট্রেলিয়া নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের এক কট্টরপন্থী সদস্যকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। জবাবে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নিযুক্ত অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে। এদিকে ইসরায়েলের বিরোধী দল নেতা নেতানিয়াহুর মন্তব্যের সমালোচনা করে বলেন, এসব মন্তব্য আসলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর জন্য এক ঘোষটা। ইয়ার লাপিদ সমাজ যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, নেতানিয়াহুর সঙ্গে মুখোমুখি হওয়াটি আজকের গণতান্ত্রিক বিশ্বে একজন নেতাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। তিনি পশ্চিমা বিশ্বের সবচেয়ে বিষাক্ত রাজনৈতিক। শক্তি মানে কত মানুষকে আপনি উড়িয়ে দিতে পারবেন বা কতজনকে না খাইয়ে রাখতে পারবেন তা নয়। টনি বার্ক, অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক মন্ত্রী। লাপিদ আরও লেখেন, বিবি কেন তাড়াহুড়ো করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে এ ধরনের উপহার দিচ্ছেন তা স্পষ্ট নয়। অস্ট্রেলিয়া ইসরায়েল কূটনীতিক টানাপোড়েন শুরু হয় গত সোমবার। অস্ট্রেলিয়ার দক্ষিণপন্থী ইসরায়েলি রাজনীতিবিদ সিমচা রথমানের এক সফরের সামনে রেখে সেদিন দেশটির সরকার তার ভিসা বাতিল করে। দেশটিতে অস্ট্রেলিয়ান জুইশ অ্যাসোসিয়েশন আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে তার বক্তব্য দেওয়ার কথা ছিল। সেই সময় স্থানীয় মাধ্যমকে বার্ক বলেন, অস্ট্রেলিয়া সরকার কঠোর অবস্থান নিয়েছে তাদের ব্যাপারে যারা বিভেদ ছড়াতে চান। তিনি আরও বলেন, আপনি যদি ঘৃণা ও বিভেদের বার্তা ছড়াতে অস্ট্রেলিয়ায় আসেন তাহলে আমরা আপনাকে এখানে চাই না। গত বছরও বার্ক ইসরায়েলের প্রাক্তন জ্যোতির্মন্ত্রী আয়েলেত শাকেদের ভিসা বাতিল করেছিলেন। ২০২২ সালে তিনি ইসরায়েলের পার্লামেন্ট ছেড়ে যান। রোথমানের ভিসা বাতিল করার কিছুক্ষণ পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানান, তিনি ক্যানবেরায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসকে নির্দেশ দিয়েছেন যেন অস্ট্রেলিয়ার যে কোনো সরকারি ভিসার আবেদন খুব সতর্কভাবে পরীক্ষা করা হয়। এক্সে দেওয়া পোস্টে গিডিয়ন সার আরও লেখেন, অস্ট্রেলিয়া যখন ইহুদি ও ইহুদি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সহিংসতা সহ ব্যাপক ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ছে, তখন দেশটির সরকার সেটাকে আরও উস্কে দিচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে অস্ট্রেলিয়ায় একের পর এক ইহুদি বিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে। দেশটিতে মাথাপিছু হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি হোলোকাস্ট বেঁচে থাকা জনগোষ্ঠী বসবাস করে। মঙ্গলবার এজিয়ে জানায়, রথমান তাদের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন। তারা সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছে, ইহুদি সম্প্রদায় টনি বার্ক বা পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াংয়ের কাছে মাথা নত করবে না। চলতি আগস্টের শুরুতে অস্ট্রেলিয়া ঘোষণা দেয় যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
সেই সময় প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, যুদ্ধের কারণে নিরীহ মানুষের উপর যে প্রভাব পড়ছে সেটা অস্বীকার করছেন নেতানিয়াহু। আলবানিজ আরও বলেন, গাজায় আমরা যে সাহায্য বন্ধ হয়ে যাওয়া দেখেছি, তারপর খাবার ও জলের লাইনে দাঁড়ানো মানুষ মারা যাচ্ছেন, এসব সম্পূর্ণ অগ্রহণযোগ্য। নেতানিয়াহুর সঙ্গে মুখোমুখি হওয়াটি আজকের গণতান্ত্রিক বিশ্বে একজন নেতাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। তিনি পশ্চিমা বিশ্বের সবচেয়ে বিষাক্ত রাজনৈতিক। ইয়ার লাপিদ ইসরায়েলের বিরোধী দলনেতা। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে এ পর্যন্ত ১৪৭টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার একই ধরনের সিদ্ধান্ত ঘোষণার ২ সপ্তাহ পর অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছে। এই ঘোষণার পর নেতানিয়াহু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি তাদের গণহত্যাকারী, ধর্ষককারী, শিশু হত্যাকারী ও অপহরণকারীর পাশে দাঁড়ানোর অভিযুক্ত করেন। গাজায় ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত ৬২,০৬৪ জনের মৃত্যু হয়েছে বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অপরদিকে নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে এলোপাতারি গুলি, নিহত ২৭। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় মসজিদে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মালুমফাসি এলাকার প্রত্যন্ত অঙ্গুয়ান মামতাউ গ্রামে গতকাল মঙ্গলবার ভোর ৪টের দিকে নামাজের জন্য জড়ো হওয়া মুসলিমদের ওপর বন্দুকধারীরা গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে, তবে তাৎক্ষণিকভাবে এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর পশ্চিম এবং উত্তর মধ্য অঞ্চলে এই ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটে। স্থানীয় পশুপালক এবং কৃষকেরা জমি এবং পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গত জুনে উত্তর মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। রাজ্যের কমিশনার নাসির মুয়াজ্জু বলেছেন, মঙ্গলবারের ঘটনার পর আরও হামলা রোধে অঙ্গুয়ান মান্তাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। নরওয়ের ক্রাউন প্রিন্সেসের যুবরাজ্ঞীর বড় ছেলে মারিয়াস বর্গ হৈবির বিরুদ্ধে ৪ নারীকে ধর্ষণসহ বেশ কিছু অপরাধের অভিযোগ আনা হয়েছে। ১ বছর ধরে তার বিরুদ্ধে পুলিশের তদন্ত চলার পর এমন পদক্ষেপ নেওয়া হল। গত সোমবার নরওয়ের রাষ্ট্রীয় কৌঁসুলি এই তথ্য দিয়েছেন। ২৮ বছর বয়সী মারিয়াস বর্গ হৈবি নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে ম্যারিটের ছেলে এবং সিংহাসনের উত্তরসূরি ক্রাউন প্রিন্স হাকনের সৎ ছেলে। অসলোর রাষ্ট্রপক্ষের আইনজীবী স্টুরলা হেনরিক্স বো সোমবার বলেছেন, আগামী বছরের শুরুর দিকে হৈবিকে বিচারের মুখোমুখি করা হতে হবে। গুরুতর অভিযোগগুলোতে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। হৈবির আইনজীবী পেতার শেকুলিচ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, হৈবি তার বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগগুলোর বেশিরভাগই অস্বীকার করেছেন, তবে আদালতে বিচার কাজ শুরু হলে কিছু কম গুরুতর অভিযোগের দায় স্বীকার করার পরিকল্পনা রয়েছে তার। নিজের মক্কেল সম্পর্কে শেকুলিচ বলেন, ধর্ষণ ও পারিবারিক সহিংসতা সংক্রান্ত অভিযোগগুলোর সঙ্গে তিনি একমত নন। কৌশলীর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার হৈবির বিরুদ্ধে মোট ৩২টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। ৪টি ধর্ষণের ঘটনার কোনোটি তিনি মোবাইল ফোনে ভিডিও করেছিলেন। কৌশলীর পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার হৈবির বিরুদ্ধে মোট ৩২টি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। ৪টি ধর্ষণের ঘটনার কোনোটি তিনি মোবাইল ফোনে ভিডিও করেছিলেন। হেনরিক্সবোর ধারণা, আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বিচার কাজ শুরু হতে পারে। তা প্রায় ৬ সপ্তাহ চলবে। রাজপ্রাসাদের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, এই মামলার শুনানি করা এবং সিদ্ধান্ত নেওয়াটা আদালতের দায়িত্ব। কৌশলী বলেছেন, রাজপরিবারের সদস্য হলেও তিনি ছাড় পাবেন না। অন্য সাধারণ মানুষদের মতোই তার বিচার করা হবে। গত বছরের নভেম্বর মাসে তদন্তের অংশ হিসেবে পুলিশ হৈবিকে ১ সপ্তাহ আটক রেখেছিল। হৈবির আইনজীবী পেতার শেকুলিচ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, হৈবিকার বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগগুলোর বেশিরভাগই অস্বীকার করেছেন, তবে আদালতে বিচার কাজ শুরু হলে কিছু কম গুরুতর অভিযোগের দায় স্বীকার করার পরিকল্পনা রয়েছে তার। গত বছরের আগস্টে হৈবির বিরুদ্ধে একজন নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল। নোরা হাউকল্যান্ড নামের ওই নারীর সঙ্গে একসময়ে হৈবি সম্পর্কে জড়িয়েছিলেন। নোরা হলেন হৈবির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর ক্ষেত্রে নাম প্রকাশ হওয়া একমাত্র ভুক্তভোগী। অন্যরা নাম জানা যায় না। কৌশলী বলেছেন, নোরার ওপর হাইবি নানাভাবে অত্যাচার করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এর মধ্যে আছে মুখে ঘুষি মারা,
গলা চেপে ধরা, লাথি মারা এবং শক্তভাবে ধরে রাখা। হৈবি তখন সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেছিলেন তিনি কোকেন এবং মদ পান করে ওই নারীকে শারীরিক আঘাত করেছেন এবং তার অ্যাপার্টমেন্টের ক্ষতি করেছেন। তিনি তখন তার কাজের জন্য অনুতপ্ত থাকার কথাও বলেছিলেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হৈবি গ্যাং সঙ্গীদের সঙ্গে সময় কাটান। কুখ্যাত অপরাধীদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলতে 2023 সালে পুলিশ তার সঙ্গে যোগাযোগ করেছিল। গত বছর জানা যায় হৈবিকে 2017 সালে একটি সঙ্গীত উৎসবে কোকেন ব্যবহার করার অভিযোগে আটক করা হয়েছিল। সবশেষ জানিয়ে দেব, ইরান থেকে বিতাড়িত আফগানদের বাস দুর্ঘটনার কবলে 17 শিশুসহ নিহত 71। আফগানিস্তানের পশ্চিম প্রদেশ হেরাতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় 17 শিশুসহ কমপক্ষে 71 জন নিহত হয়েছেন। যাত্রীবাহী বাসটির সঙ্গে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষের পর আগুন লেগে যায়। মঙ্গলবার 19 অগস্ট এই দুর্ঘটনা ঘটেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি প্রতিবেশী ইরান থেকে বিতাড়িত আফগানরা ছিলেন ওই বাসটিতে। হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানিয়েছেন, বাসটি ইরান থেকে কাবুলের দিকে আসছিল। যাত্রীরা সবাই আফগান নাগরিক। বাসটির বেপরোয়া গতি এবং চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। সাইদি আরও বলেন, বাসটি সম্প্রতি ইরান থেকে ফিরে আসা আফগানদের বহন করে রাজধানী কাবুলে যাচ্ছিল। তিনি আরও বলেন যে সীমান্ত ক্রসিং পয়েন্ট ইসলাম কালা থেকে সমস্ত যাত্রী গাড়িতে উঠেছিলেন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমিনির একটি ঘোষণার পরদিনই এই দুর্ঘটনা ঘটেছে। মন্ত্রী ঘোষণা করেছিলেন যে আগামী মার্চ মাসের মধ্যে আরও 8 লক্ষ মানুষকে দেশ ত্যাগ করতে হবে। এদিকে তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন, হতাহতদের ইরান থেকে বিতাড়িত করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নিহতদের বেশিরভাগই বাসের যাত্রী ছিলেন, তবে ট্রাকে থাকা 2 জন এবং মোটরসাইকেলে থাকা আরও 2 জন নিহত হয়েছেন। কয়েক দশক ধরে যুদ্ধের পর খারাপ রাস্তাঘাট, মহাসড়কে বিপজ্জনক গাড়ি চালনা এবং নিয়ন্ত্রণের অভাবের কারণে আফগানিস্তানের সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে উঠেছে।